নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক, আপনারা জানেন আমরা প্রতিটি পর্বে কিন্তু রাজ্য থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে যা যা ঘটনা ঘটছে আমরা সবটাই আপনাদের সামনে নিয়ে আসি এবং এই হট সিটে হট টকে কিন্তু বিশ্লেষণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি সেই বিশ্লেষণ। হট সিটে হট টকের আজকের পর্ব আমরা দুটো পার্ট মেজরলি রাখছি। আপনারা প্রত্যেকে জানেন যে চায়না তিয়ানচিন শহরে চায়নার, সেখানে SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তার শীর্ষ সম্মেলন হয়েছে এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও কিন্তু ছিলেন। আমরা এই যে ভারতের সঙ্গে চায়নার যে মিটিং, অর্থাৎ মোদির সঙ্গে শি জিনপিংয়ের যে মিটিং, সেই মিটিং থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপডেটস এসছে। আমরা আগের পর্বেই ডিসকাস করেছি, আজকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেখানে রাশিয়ার সঙ্গে ভারতের কী টার্মস হচ্ছে, কতটা অগ্রগতি হচ্ছে এবং পাকিস্তান কিন্তু এই নিয়ে রিয়াকশন দিতে শুরু করেছেন। আপনারা যখন পর্ব শুনলে বুঝতে পারবেন, এই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে দেশের বিরোধী নেতা রাহুল গান্ধী ভোট চোর বলছেন প্রধানমন্ত্রীকে, এবং শুধু তাই নয়, তার মাকে নিয়েও কিন্তু এমন এমন তথ্য এবং এমন এমন বক্তব্য রাখছেন যা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। তাহলে এই বাকযুদ্ধ, একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে রাহুল গান্ধী, এই নিয়েও কিন্তু আমাদের আলোচনা আজকে থাকছে। অটোবাবু সরকার বাদিকে বসে আছেন, যাকে আপনারা প্রতিটা পর্বে যার বিশ্লেষণ শোনেন এবং প্রচুর মানুষজন আপনারা কমেন্ট করেন, লেখেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানান। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমেই আমি আমার SCO অর্থাৎ যেটা নিয়ে আমরা শুরু করলাম এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে চায়নার প্রেসিডেন্টের সাক্ষাৎ, অনেক ইম্পর্টেন্ট আপডেটস বিশ্লেষণ। অর্কদা, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বৈঠক হলো তার তাৎপর্য সুদূর প্রসারী। বেশ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পরে চীনে গেলেন। তার আগে অবশ্য 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্সের সামিট হয়েছিল, সেখানে পার্শ্ব বৈঠক হয়েছিল শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদী। বেশ, কিন্তু গালওয়ান পরবর্তীকালে এই প্রথমবার তিনি চীন সফর করলেন এবং সেখানে পুতিনের সঙ্গে 45 মিনিট পুতিনের গাড়িতে বৈঠক, শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ঘোষণাপত্রে পেহেলগামের জঙ্গি হামলার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা, যদিও তার সঙ্গে পাকিস্তানের জাফর এক্সপ্রেসে সন্ত্রাসবাদী হামলারও নিন্দা করা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসের পৃষ্ঠপোষক, মদতদাতা, সবার বিরুদ্ধে প্রতিবাদ। ভারত দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসে আক্রান্ত এবং রক্তাক্ত এবং সন্ত্রাসকে নিয়ে পাকিস্তান যে দ্বিমুখী নীতি নিয়ে চলে সেটাও এক্সপোজ হয়েছে পাকিস্তানের নাম না করে। অর্থাৎ পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়, আবার বলে আমরা নিজেরাও সন্ত্রাসবাদীদের শিকার, এই যে দ্বিমুখী নীতি। এবং পাকিস্তান যে খোলাখুলি সন্ত্রাসবাদীদের সমর্থন করে, সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর যে পাকিস্তান, স্বয়ং ওসামা বিন লাদেনকে ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদ থেকে মার্কিন নেভি সিল খুঁজে বার করে তাকে নিকেশ করেছিল। তো এটা খুব ওয়েল নন। তো পাকিস্তান খুবই কোণঠাসা হয়েছে SCOর মঞ্চে এবং পাকিস্তানের সংবাদ মাধ্যমে শাহবাজ শরীফকে নিয়ে রীতিমতো মিম হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। শাহবাজ শরীফকে অ্যাভয়েড করেছে, মানে শাহবাজ শরীফ হাত মেলাতে গেছে, শাহবাজ শরীফ করমর্দন করতে গেছেন, তাকে না দেখেই শি জিনপিং পুতিন বেরিয়ে গেছেন। আসলে পাকিস্তান তো একটা ফেল স্টেট। চীন পাকিস্তানের অলওয়েদার ফ্রেন্ড, চীন পাকিস্তানকে সমরাস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ করে, সেটাও ঠিক, সেটা ভারতকে একটু চাপে রাখার জন্য। কিন্তু পাকিস্তান যে একটা ব্যর্থ রাষ্ট্র এটা শি জিনপিং জানে। বেশ, আর ভারতের বিশাল বাজার, ভারতকে চীন প্রতিদ্বন্দ্বী মনে করে আর পাকিস্তানকে চীন অনুগ্রহ প্রার্থী মনে করে। চীন চায় যে এশিয়া ইউনিপোলার হোক, মানে তারাই মুখ্য শক্তি, দুনিয়া মাল্টিপোলার হোক। ভারত চায় দুনিয়া মাল্টিপোলার হোক, এশিয়াও মাল্টিপোলার হোক। ভারতের সঙ্গে চীনের ব্যবসায়িক স্বার্থের সংঘাত অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। চায়না 1+ পলিসি মানে চীনের পাশাপাশি ভারতে উৎপাদন ক্ষেত্রকে
সরিয়ে আনার যে উদ্যোগ অ্যাপেল সহ অন্যান্য বহুজাতিকরা নিচ্ছে, এটা চায়না 1+ পলিসির অন্তর্গত। ওকে, ভারতীয় বাজারে এখনো অনেক ক্ষেত্রে চীনা বিনিয়োগের ছাড়পত্র মেলেনি। ভারত সরকারের একটা নীতি আছে, যে সমস্ত দেশের সঙ্গে ভারতের ল্যান্ড বর্ডার আছে সেই সমস্ত দেশ থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসতে হলে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। অটোমেটিক রুটে এফডিআই আসে না চীন, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্র থেকে। যদিও সম্পর্কের শীতলতা কেটেছে, পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর এক ফ্রেমের ছবি, তাদের ঘনিষ্ঠ ভাবে আলাপচারিতার ছবি ট্রাম্প প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে। একদম। সেজন্য ট্রাম্প তো হুমকি দিচ্ছে যে এরা তিনজনই আমেরিকা বিরোধী শক্তি। এটা কি শুল্ক বোঝার কোনো এফেক্ট করবে আর কোথা এই ছবি? প্রথম কথা, 3রা সেপ্টেম্বর জাপানের পরাজয়ের 80 বছর পূর্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তিয়ানআনমেন স্কোয়ারে চীন একটা হ্যাভক সামরিক প্রদর্শনী করছে। 20 লক্ষ চীনা পিপলস আর্মির সোলজাররা তাতে পার্ট নেবে। ওকে, ভ্লাদিমির পুতিন থাকছেন, কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট থাকছেন। চীন তার কি বলবো কি মিলিটারি মাইটটাকে তুলে ধরবে। ওকে, এবং একই সঙ্গে চীন যে শুধু অর্থনৈতিক সুপার পাওয়ার নয়, সামরিক দিক থেকেও চীন অনেককে টেক্কা দিতে পারে, এই বার্তাটাও কিন্তু স্পষ্ট করে দিয়ে দেওয়া হবে। এবং ট্রাম্প যে ভারতের উপর শুল্ক বোঝা বাড়িয়েছে, সেটা ট্রাম্প একদম হুইমসিক্যালি করেছে। এবং তার একটাই কারণ হচ্ছে যে ভারত ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারে মনোনীত করেনি, যেটা পাকিস্তান করেছে। শাহবাজ শরীফ চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্পকে, ফিল্ড মার্শাল আসিম মুনি সেটা ট্রাম্পের হাতে তুলে দেন। তো ভারত তো এই বিষয়টায় কোনো রকম উচ্চবাচ্য করেনি, কারণ ভারত স্বীকারই করে না যে মার্কিন প্রেসিডেন্ট ভারত আমেরিকা এই ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরোধিতা ভূমিকা নিয়েছিল। বেশ। ট্রাম্প এটাকে ব্যক্তিগত ইনসাল্ট বলে মনে করছেন। আর চীন, রাশিয়া এবং ভারতের এই অক্ষ, ট্রাম্প এটা বুঝতে পারছেন এটা আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। ওকে, এবং সেই জন্যই তিনি আগামী দিনে তার অবস্থান তিনি নরম করতে বাধ্য হবেন, কোনো উপায় নেই। ভারত, চীন, রাশিয়া যদি একভাবে এগোয়, সাংহাই কোঅপারেশন ব্যাংক তৈরি হয়, আগামী দিনে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না মিলে ব্রিক্স যদি একটা কারেন্সি বাজারে ছাড়ে যেটা ডলারকে কম্পিটিশনের মধ্যে ফেলবে, তাহলে ডলারের যে চাহিদা, ডলারের যে দাম অন্যান্য কারেন্সির সাপেক্ষে তার অবমূল্যায়ন এবং মার্কিন বাণিজ্য ধাক্কা খাবে। ট্রাম্পের এটাও শঙ্কা আছে। সেই জন্য তিনি অতীতেও হুমকি দিয়েছিলেন যে ডলারের প্রতিস্পর্ধী কোনো কারেন্সি বাজারে আসলে সেটা তিনি মেনে নেবেন না। ওকে, অর্কদা, আমরা বিরতিতে যাওয়ার আগে 2001 সালে তৈরি হয় এসসিও। এসসিও সম্পর্কে এর মেন মোটিভ কি? মানে এই যে এসসিওতে যারা রিজিওনাল কোঅপারেশন বাড়ানো, বেশ, ইন্ডিয়ান প্যাসিফিক অঞ্চলে রিজিওনাল কোঅপারেশন বাড়ানো। আচ্ছা আচ্ছা, ওকে, বাণিজ্যিক, নিরাপত্তা সমস্ত ক্ষেত্রে। বেশ। এবং প্রথমে যখন শুরু হয়েছিল তারপর 10টি দেশ মনে হয় এই এসসিওতে আছে, তারপর কি সংখ্যা বেড়েছে? আর আমার কাছে এক্সাক্ট তথ্য নেই, হয়তো বেড়েছে, কেউ সহযোগী হয়েছে, পূর্ণ সদস্য না হলেও সহযোগী সদস্য হয়েছে। বেশ, ওকে। ওর কথা আমরা বিরতি নেবো, বিরতির পর যখন ফিরে আসবো আমাদের পরবর্তী যে টপিক থাকবো, প্রথমেই বললাম ভোট চোর রাহুল গান্ধী অর্থাৎ দেশের প্রধান বিরোধী দলনেতা বলছেন প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে। এবং তারপর শুধু তাই নয়, তার মাকে নিয়েও কিন্তু আপত্তিকর কিছু বক্তব্য রেখেছেন, যেটা নিয়ে প্রধানমন্ত্রী পাল্টা দিয়েছেন। এই নিয়ে দ্বৈরথ এবং কি পর্যায়ে আছে, আগামী দিনে এর প্রভাব কি হতে পারে, এইসব নিয়ে কিন্তু আলোচনা করবো বিরতির পর। ফিরে আসছি হট সিটে হট টকে ছোট। বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। অর্কপ্রভ সরকার রয়েছেন আমার বাদিকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শোনেন। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম ভোট চোর রাহুল গান্ধী, দেশের প্রধান বিরোধী দলনেতা বলছেন প্রধানমন্ত্রীকে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় আছে।
এবং তারপর প্রধানমন্ত্রীর মাকে নিয়েও কিন্তু আপত্তিকর মন্তব্য করেছেন এবং পাল্টা প্রধানমন্ত্রীও বলেছেন। এই নিয়ে আমরা বিশ্লেষণ করবো। অর্কদা, প্রধান বিরোধী দলনেতা দেশের বলছেন যে প্রধানমন্ত্রী ভোট চোর। তারপর গণেশ কুমার চিফ ইলেকশন কমিশনার তিনিও তার ফুল বেঞ্চ নিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং ডেটা সমেত কিন্তু বলেছেন। আপনার স্টেটমেন্ট, আপনার মন্তব্য, আপনার বিশ্লেষণ। রাহুল গান্ধী তো এই ধরনের অভিযোগ করছেন, তিনি কি হাইড্রোজেন বোমা ফাটাবেন ইত্যাদি বলছেন। আমার বক্তব্য, ওনার কাছে যে অভিযোগগুলো উনি তুলছেন সেটাকে হলফনামা আকারে জমা দেন। ওকে, রাস্তায় এই ধরনের কথা বলার কোনো ভিত্তি নেই। নোবডি টেকস ইট সিরিয়াসলি। আমার ধারণা উনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করতে চাইছেন। উনি তো মার্কিন ধনকুবের ভারত বিরোধী জর্জ সোরেসের খুব ঘনিষ্ঠ। তো জর্জ সোরেস চান নির্বাচন কমিশন, আদালত, সংসদ সব কিছুকে নিয়ে মানুষের মনে একটা অনাস্থা তৈরি হোক, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটার পূর্ণ বিকশিত যাতে না হয়। রাহুল গান্ধী কিন্তু এই জর্জ সোরেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে। আচ্ছা, এবং তিনি বিদেশে গেলেও এই ধরনের প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। আসলে সমস্যাটা হচ্ছে রাহুল গান্ধী ভাবতেই পারছেন না তিনি ক্ষমতার বাইরে আছেন। হ্যাঁ, ওই পরিবারটার একটাই কি বলবো আর কি, ওরা মনে করে দেশটা ওদের জমিদারি এবং দেশ শাসন করার একমাত্র অধিকার ওদের। বাইরের কেউ আউটসাইডার হলে তাকে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। আর রাহুল গান্ধী যতই এই ধরনের কথাবার্তা বলুন না কেন, তার গ্রহণযোগ্যতা নেই। নরেন্দ্র মোদীর এখনো আগের পর্বেই আমরা ডিসকাস করেছি এটা নিয়ে। তার যে অ্যাপ্রুভাল রেটিং রাহুল গান্ধীদের ধারে কাছে নেই। আসলে ভোটে পরাজয়ের পর পরাজয়টা নিশ্চিত জানে কংগ্রেস, বিহারেও হারবে। তো তার জন্য একটা আগাম যুক্তি সাজিয়ে রাখছে অজুহাত হিসাবে, সেটা হচ্ছে ভোট চুরি। তা ভোট চুরি এতই চুরি হয় তাহলে অভিযোগ জমা পড়ছে না কেন? আর কংগ্রেস যেখানে জেতে সেখানে নির্বাচন কমিশন ভূমিকা খুব ভালো থাকে, আর আইএনডিআই জোট যেখানে হারে সেখানে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মেলায়। এই ধরনের ন্যারেটিভটা তো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। কিন্তু ডক্টর পার্সোনাল অ্যাটাক এবং প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে মন্তব্য, বিতর্কের ঝড় উঠেছে এই মুহূর্তে, অত্যন্ত অনুচিত। তারপরে রাহুল গান্ধী তো ক্ষমাও চাননি, বলছেন কি ট্রুথ উইল প্রিভেল, গোল গোল কথা, বোকা বোকা কথা। উনি অধিকাংশ ক্ষেত্রে খুব বোকা বোকা কথা বলেন। উনি ভাবেন যে উনি খুব বুদ্ধিমানের মতো কথা বলছেন। আসলে দেশের মানুষের পালস বোঝার ক্ষমতা এখনো রাহুল গান্ধীর হয়নি। আচ্ছা, কারণ উনি গজদন্ত মিনারে থাকা মানুষ, বৈভব দেখে বড় হয়েছেন। পার্সোনাল কিছু লসও আছে, ট্র্যাজেডিও আছে, ঠাকুমার মৃত্যু, বাবার মৃত্যু, ওগুলো উনি দেখেছেন। হ্যাঁ, এবং ভীষণ রকম নিরাপত্তাহীনতায় ভোগেন। আর একটা অন্য দলের সরকার ক্ষমতায় আছে সেটা মানতে পারছেন না। এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশন, যে প্রধানমন্ত্রীর প্রয়াত মাতৃদেবীকে নিয়ে কুৎসিত মন্তব্য করা, তারপরেও কংগ্রেস সেটার কোনো প্রতিবাদ করলো না। এখন অতীতে প্রধানমন্ত্রী কি বলেছেন সেরকম দু একটা উদাহরণ টেনে এনে ব্যাপারটাকে লঘু করতে চাইছে। প্রথম কথা, প্রধানমন্ত্রীর মা তো মারাই গেছেন 2-3 বছর হলো। একজন মৃত ব্যক্তিকে টেনে এনে এসব করা, গালমন্দ করা, এটা কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয়। আসলে বলার কিছু নেই বলে প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করছে। প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করলে এটা বুমেরাং হবে। ওকে, কংগ্রেসের উচিত ছিল নিঃশর্ত ক্ষমা চাওয়া। সেটা না করে তারা কিন্তু বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এটা কংগ্রেসের হিতে বিপরীত হবে। কাল নরেন্দ্র মোদীও আবেগবিহ্বল হয়েছিলেন, তার মাকে টেনে আনা হচ্ছে। তার মা হীরাবেন তো কোনোদিন রাজনীতি করেননি, একদম গরিব পরিবারের থেকে উঠে আসা। আমি শুনেছি ছবিও এখনো বোধহয় দর্শকদের কাছে তাজা থাকবে, সেই প্রণাম করছেন প্রধানমন্ত্রী হওয়ার পর। অন্যদের বাড়িতেও তাকে গৃহ সহায়িকার কাজও করতে হয়েছে সংসার চালাবার জন্য, সবই করেছেন তিনি তো আর কি বলবো, একটা উচ্চবিত্ত পরিবারে জন্ম নেননি এবং তার তো সেই পলিটিক্যাল লিগ্যাসিও ছিল না, উনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। নরেন্দ্র মোদীকে তিনি সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে দেননি। দেশের
কাজের জন্য তাকে ছেড়ে দিয়েছেন, এটাই নরেন্দ্র মোদীজি বলেছেন। হ্যাঁ, তো তার মাকে টেনে এনে আক্রমণ করার কি মানে আছে? কোনো মানে নেই। তার মা নেইও, 100 বছর বয়সে তিনি মারা গেছেন। এগুলো হচ্ছে কংগ্রেস নেতৃত্বের দেউলিয়াপনা, এবং এরা এতটাই অবস্টিনেট এবং এতটাই বেপরোয়া, কোনো রকম মনস্তাপ নেই এই ধরনের কথাবার্তা বলার জন্য। কিন্তু আপনারা ভোট চোর, এই যে এটা পার্লামেন্টের বাইরে বড় ব্যানার নিয়ে ইন্ডি জোটের সবাই, ওগুলো কোনো আদৌ কোনো প্রভাব দেশে পড়বে? ওগুলো হচ্ছে ফটো, ছবি তোলা হলো, কিছুদিন হইচই হলো। ভোট চোর বলছো, প্রমাণ করো হলফনামা দিয়ে। বাজার গরম করার অর্থ হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করা। আমি আগেই বললাম যে রাহুল গান্ধীর সঙ্গে ওই জর্জ সোরেস প্রমুখ লোকজন, তাদের প্রতিষ্ঠানে সম্পর্ক আছে, যারা ঘোষিত ভারত বিরোধী, ভারতের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে চায়। তাদের সঙ্গে রাহুল গান্ধীর দহরম মহরমের বিষয় সারা বিশ্ব জানে। আচ্ছা, অনেকে বলছেন যে জর্জ সোরেসদের অঙ্গুলিহীননে রাহুল গান্ধী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে তাদের সম্পর্কে মানুষের মনে একটা অবিশ্বাস তৈরি করে। ওর কথা, বিহারে তো ভোট সামনে, তার এই যে স্টেটমেন্ট তিনি করলেন, আদৌ কোনো প্রভাব পড়বে? এখন বলা যাবে না। বিহারে ভোটে এনডি অ্যাডভান্টেজ পজিশনে আছে। আচ্ছা, আচ্ছা। কংগ্রেস আগের বার 70 না 72টা আসনে লড়ে 19টা আসন পেয়েছিল। এবার কংগ্রেসকে অতটা আসন তেজস্বী ছাড়বে না, 50-55টা হার্ডলি ছাড়তে পারে। লড়াইটা ওখানে আরজেডির সঙ্গে মূলত এনডিএ জোটে, এনডিএ ভার্সেস আরজেডি মেনলি। সেখানে কংগ্রেস বাম দলগুলো আছে ঠিকই, কিন্তু আরজেডি মূল শক্তি। ওকে। আবার এনডিএ জোটে নীতিশ কুমারের দল থাকলেও প্রধান শক্তি হচ্ছে বিজেপি। তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে অ্যাডভান্টেজিয়াস পজিশনে এনডিএ আছে। লড়াই হবে, অবশ্যই লড়াই হবে, কিন্তু আরজেডি নেতৃত্বাধীন জোট কিন্তু জিততে পারবে না। ওকে। ওর কথা, এই যে রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট প্রধানমন্ত্রীকে নিয়ে হওয়ার পর কিন্তু সারা দেশে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু বিজেপিকে একটা ইস্যু পেয়েছে, অবশ্যই প্রধানমন্ত্রীর মাকে অপমান, এবং এটা সেন্টিমেন্টাল ইস্যু। হ্যাঁ, সেই জন্যই সেই বিষয়টাকে সামনে নিয়ে তারা প্রচারে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেভাবে এই বিষয়টাকে প্রচারে নিয়ে আসলেন, হাইলাইট করলেন, তাহলে বোঝা যাচ্ছে বিজেপি প্রধানমন্ত্রীর মাকে অপমান করেছে কংগ্রেসের সমর্থকরা, এবং রাহুল গান্ধী নীরব। এই যে ন্যারেটিভ, এই বার্তাটাকে এবার কিন্তু প্রচারের মূল হাতিয়ার করবে। বেশ, ওর কথা আমি শেষ প্রশ্ন করব। অনেকে কিন্তু আমাদের আগের পর্বগুলো দেখে কমেন্ট করেছে যে যে ভোট চোর কথাটা বলেছেন রাহুল গান্ধী, জনসমর্থন নেই জানতে পেরে, কিংবা আগামী দিনে আরও জনসমর্থন যে কমছে কিংবা কমবে এটা জানতে পেরে কি এই ধরনের একটা বোম্বাস্টিক স্টেটমেন্ট ভোট চোর? না, এটা ন্যারেটিভ তৈরি করা। 2024-এ বলেছিল সংবিধান খাতরে মে হ্যাঁ, তাতে কিছুটা সাফল্য পেয়েছিল। তারপর 3টে নির্বাচনে হারলো, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি। একটা ন্যারেটিভ তো দরকার, সেই ন্যারেটিভটা হচ্ছে ভোট চুরি। ওকে। নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। ঠিক আছে, আপনি অভিযোগ করতেই পারেন, অভিযোগ করার তো কোনো বাধা নেই, কিন্তু আপনাকে হলফনামাটা দিতে হবে। আপনি রাস্তায়, নির্বাচন কমিশনেরও তাই স্ট্যান্ড, গণেশ কুমার তো প্রেস করে বলেছেন, জনসভায় আপনি বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, আর যখন কমিশন বলছে আপনি যেগুলো বলছেন সেগুলো হলফনামা দিয়ে জমা দিন, তখন কিন্তু করছে না। এর থেকেই বোঝা যায় এটা একটা ন্যারেটিভ তৈরির কৌশল ছাড়া আর কিছু। ওর কথা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে অন্যান্য পর্বের মতো আজকেও কিন্তু আমরা যে মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা আন্তর্জাতিক খবর আপনারা লিখেছেন, অনেকেই কমেন্টে লিখেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কেন আমরা ডিসকাস করছি না, অর্কপ্রভ সরকারের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি না। তো আমরা কিন্তু আজকে SCO অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের যে শীর্ষ সম্মেলন তিয়ানচিনে, চায়নায়, প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিং মিটিং, তার সাথে পুতিন, এবং এই তিনজনের একসাথে ছবি, ট্রাম্পের কাছে কী বার্তা গেল, ট্রাম্প কতটা প্রেশারাইজড হলেন, চাপে পড়লেন, এ নিয়েই সব কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে অর্কপ্রভ সরকার আপনাদের সঙ্গে তুলে ধরলেন, এবং আপনারাও জানলেন। আমরা চেষ্টা করলাম 7 বছর পর কিন্তু প্রধানমন্ত্রী চায়না সফরে গেছেন এবং এই মিটিং করেছেন, এবং ভারতের সঙ্গে চায়নার ডাইরেক্ট ফ্লাইট অপারেশনসও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এছাড়াও আরও অনেক কিছু ডিসিশন এবং পজিটিভ
মিটিং থেকে কিন্তু অনেক ডিসিশন উঠে এসছে। তার সঙ্গে আমরা এটাও রাখলাম যে আপনারা জানেন প্রত্যেকে যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কিন্তু বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবং এটা নিয়ে কিন্তু তোলপাড়। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এর বিরুদ্ধে যা স্টেটমেন্ট দেওয়া তিনি দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীকে ভোট চোর বলছেন। রাহুল গান্ধী বলছেন ভোট চুরি করে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আছেন। বিহারের সামনেই ভোট, তাহলে এর প্রভাব কতটা পড়বে বিহারে, এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। যদিও এই স্টেটমেন্টের পর কিন্তু কোনো রকমভাবে ক্ষমা চাওয়া কংগ্রেস দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মা যিনি বেঁচে নেই, আমরা আলোচনা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, তাকে নিয়ে এরম ধরনের মন্তব্য করা, আপনারা জানাবেন আপনাদের কি মন্তব্য এবং আপনারা কি বলতে চান আমাদের কমেন্টে যেরকম করেন। এটা নিয়েও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এর প্রভাব কতটা কি আদৌ পড়বে, নাকি রাহুল গান্ধী কেন বলছেন ভোট চোর, জনসমর্থন কমছে এটা জেনে বলছেন, নাকি আরও কমে যাবে এটা জেনে বলছেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন, যা আমরা এখান থেকে আপনাদের জন্য তুলে ধরলাম। এই পর্ব এই পর্যন্তই, আজকের পর্ব এই পর্যন্তই। আমরা হট টকে দেশ বিদেশ সব কিছু নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশ্লেষণ আপনারা জানাবেন আপনাদের এই পর্ব কেমন লাগলো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।